বোঝা গেল ওনার শিরদাঁড়াটা পমফ্রেট মাছের শিরদাঁড়ার মতো অতটাই নরম যে ওনাকে খুব সহজেই কিনে ফেলা গেছে। প্রতিকুর রহমান আমাকে ছেড়ে চলে গেছে বলে প্রতিকুর রহমানের বাড়ির লোকের সাথে আমি কথা বলবো না, সেটাও তো নয়। আমরা দেখেছি কত ব্রিগেডে আমরা যেতাম, প্রতিকুর রহমানের মেয়ে বলো, ওনার দিদি সিরিন্দি, উনি আমাদের সাথে কথা বলতেন, বাচ্চাটা খেলতো আমাদের সাথে একসাথে। আজকে ওদেরকেও না প্রশ্নের মুখে ফেলে দিয়ে গেল প্রতিকুর রহমান। শুধু যে একটা দলকে ফেলে দিয়ে গেল তা নয়, নিজের স্ত্রীকে, নিজের পরিবারকে, তাদেরও মাথা নিচু হচ্ছে প্রতিকুর রহমান যে কাজটা করে গেল। মানে এবারে খাদেই পড়লেন, খাদের সামনে দাঁড়িয়েছিলেন, এবারে খাদে গিয়ে পড়লেন। একটা সময় যে মাটির নেতা ছিল, এবারে আমরা বিশ্বাস করা শুরু করেছি সে মাটিতে একসময় ফুলের চাষ হতো, সেই মাটিটা এখন কোনো কর্পোরেট কোনো প্রমোটারের হাতে চলে গেছে এবং সেই মাটিতে এখন 10তলা বিল্ডিং উঠেছে। এই ভেবে আমি ওই এপিসোডটাকেই ভুলে যেতে চাই। সেই প্রতিকুর রহমান, যে প্রতিকুর রহমানরা ফুলের চাষ করতে পারতেন, সেখানে 10তলা বিল্ডিং উঠে এখন। একেবারেই আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দেখছি বিভিন্ন দল থেকে বিভিন্ন নেতা তারা কিন্তু দলত্যাগ করছেন, অন্য দলে যোগদান করছেন। আবার কোনো কোনো নেতার নামে এমনও গুঞ্জন ছড়াচ্ছে যে তারা দল ছেড়ে অন্য দলে হয়তো যাচ্ছেন। যেমন বামপন্থীদের মধ্যেই রয়েছেন একাধিক নেতা, প্রতিকুর ইতিমধ্যেই তৃণমূলে, আর অপরদিকে দীপশিতা থেকে শুরু করে সৃজন সবার নামেই একটা কথা শোনা যাচ্ছে যে তারা নাকি দল ত্যাগ করতে পারেন। এই বিষয়ে আমরা কথা বলবো অনুভব মাইতির সঙ্গে, তাদের রাষ্ট্রীয়। থ্যাংক ইউ। বিভিন্ন জায়গায় তো আমরা দেখছি একটা গুঞ্জন রটছে যে দীপশিতাদি থেকে শুরু করে সৃজনদা সবাই নাকি এবার দল ত্যাগ করছে। এমনকি সায়নদা, কিছুদিন আগে সায়নদা আমাদের চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন, তাকেও বিজেপি থেকে ফোন করা হয়েছিল। তাহলে আমরা কি খুব সম্প্রতি শুনতে পারি যে অনুভব মাইতির সঙ্গেও এমন কিছু জড়াচ্ছে? আমার সাথে, আমি অত বড় কোনো নেতা নই বা কেউ নই যে, বা আমি ইভেন কেউই নই, কোনো একজন ইউটিউবার হিসেবেই কাজ করি, তো সেই অফার আমাকে কেউ দেবে বলে মনে হয় না। আর যেটা দীপশিতাদির কথা বললে, তুমি সৃজনদাও আই গেস মিন করলে, দেখো ওটা না যারা ছড়াচ্ছে তারা এর উত্তর দিতে পারবে যে উনি দল ত্যাগ করবেন কি করবেন না। এই প্রশ্নের উত্তর আমার নামে কালকে যদি কেউ অভিযোগ করে, অভিযোগটা প্রমাণ করার দায়িত্ব তার উপরে বর্তায়, আমার উপরে বর্তায় না। তো যারা এগুলো বলছে, আমি দেখেছি অনেক তৃণমূলের অনেক সাংবাদিক, নিজেদের সাংবাদিক বলেন, তারা এইসব ফেসবুকে এইসব রটিয়ে বেরিয়েছেন এবং মানুষের মধ্যে এরকম একটা প্রচার করেছেন। এবং তার মধ্যে আমি বলবো আমারও খুব খারাপ লাগে এটা যে প্রতিকুর দাও তার মধ্যে একজন, যে জল্পনাটাকে জিয়ে রেখেছিল। বেরিয়ে যাওয়া, নিজে তো বেরিয়ে গেছে, যে কাছের বন্ধু যারা, তাদের পিঠে ছুরি মারলো। সেই জায়গা থেকে একটা গুঞ্জন রটেছে। এবার একটু খারাপ তো লাগে, সৃজনদার দিকে দেখলেও খারাপ লাগে, দীপশিতাদির দিকেও দেখলে খারাপ লাগে যে তাদেরকে এইটা বলে বলে প্রমাণ করতে হচ্ছে না আমি দলকে ভালোবাসি, আমি দলে থাকবো। এই প্রমাণ করার দায়টা তো ওদের ছিল না। এতদিন এত লড়াই, জানকবুল লড়াই তো করেছেন এরা, যেই যত গালমন্দ করুক সিপিএমকে ইত্যাদি, কিন্তু এই ছেলেমেয়েগুলো তো সত্যি করে মাঠে ময়দানে নেমে খেটেছিল। তারপরেও এদেরকে বারবার সততার কেন প্রমাণ দিতে হবে? আবার এটাও ঠিক একদিকে কেনই বা দিতে হবে না, যখন আমরা দেখছি শুভেন্দু অধিকারীর মতো নেতারা তৃণমূল এত বছর করার পরে বিজেপিতে যোগদান করছেন, কিংবা বিজেপিতে বাবুল সুপ্রিয়র মতো নেতারা তৃণমূলে আসছেন। এটাই একটা প্রচলিত হয়ে গেছে ভারতবর্ষে, তো ছিল, পশ্চিমবঙ্গে এটা খুব একটা অন্য একটা মাত্রায় এসে পৌঁছেছে। সেই জায়গা থেকে মানুষদের মধ্যেও একটা, যে মানুষ একসময় ভাবতো প্রতিকুর রহমানরা কখনো দল পরিবর্তন করতে পারবে না, যখন দেখছে প্রতিকুরও বেরিয়ে গেছে, তাহলে এই প্রশ্নটা ওদের মনে আসাটা স্বাভাবিক যে কালকে সৃজন ভট্টাচার্য বেরাবে, কালকে দীপশিতা বেরাবে, কালকে শতরূপ বেরাবে। ঠিক আছে, এবার আমার কথা বলছেন, হয়তো আমি কোনো দিন পয়সার কাছে এদের মাথা নত করে ফেলবো। মানুষের মধ্যে এগুলো আসাটা স্বাভাবিক, কিন্তু কাজটা যেন দিনের শেষে শেষ কথা বলে। দেখো, বামপন্থী হওয়াটা সহজ, কিন্তু এই শেষ জীবন অবধি নিজের বামপন্থাটাকে টিকিয়ে রাখা, মৃত্যু অবধি নিজের গায়ে যেন লাল কাপড়টা নিয়ে যেতে পারে, সেই জিনিসটা কঠিন। সেইটা যারা করতে পারে তারাই জ্যোতি বসু হয়, তারাই বুদ্ধদেব ভট্টাচার্য হয়। এই প্রতিকুর রহমানই তো একসময় বলেছিল যে শিরদাঁড়া বিক্রি নেই, আমি কখনো অন্য কোনো দলে যাব না, মরবো তো লাল পতাকা নিয়েই। বোঝা গেল ওনার শিরদাঁড়াটা পমফ্রেট মাছের শিরদাঁড়ার মতো অতটাই নরম যে ওনাকে খুব সহজেই কিনে ফেলা গেছে। দেখো, যে নেতারা, যে বামপন্থী নিজেদেরকে আদর্শে বিশ্বাস করে, তারা যদি তৃণমূলের মতো একটা দল এত বছর যাদের সাথে লড়াই করেছে, মাঠে ময়দানে থেকে লড়াই করেছে, মানুষকে বিশ্বাস করিয়েছে যে তৃণমূল চোর, তৃণমূল ধর্ষকদের দল, তৃণমূল ডাকাতের দল, এখন গিয়ে যদি তাদের পায়ের তলায় পড়ে, গর্বের সাথে সিপিএম দলটা করতো, মঞ্চ থেকে ব্রিগেডের মতো ময়দানে প্রতিকুর রহমানরা বক্তব্য দিত। সেখানে আমরা এখন দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে ভিজে বিড়াল হয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছে। আমাদের দেখতে খারাপ লাগলেও এটাই সত্যি যে টাকা পয়সার কাছে নিজেকে বিক্রি করে দিল। এবার কেন বিক্রি করলো, এবারে সে তার উত্তর দিতে পারবে, এটা প্রতিকুর রহমান বলতে পারবে। আমাদের শুধু দূর থেকে খারাপ লাগতে পারে এইটুকুই, যে মানুষটা একসময়, এটা এক প্রকার সত্যি যে প্রতিকুর রহমানের মতো একটা ছেলেকে দেখে আমাদের রাজনীতির প্রতি ভালোবাসাটা জন্মানো। যে একটা প্রতিকুর রহমান আছে, একটা সৃজন ভট্টাচার্য আছে, একটা দীপশিতা ধর আছে, একটা শতরূপ ঘোষরা আছেন, ঐশী ঘোষরা আছেন, ইত্যাদি হাজার হাজার, আমি এরকম সিপিএমের ছেলেমেয়েদের নাম বলে দিতে পারি। এদেরকে দেখেই তো যে রাজনীতিটা, যারা বলে এই রাজনীতি নর্দমার মতো, রাজনীতিতে নামা উচিত নয়, আমার মা বাবা কাদেরকে দেখে একটা ছেলে মেয়ে
বা আমার বাবা মা তার সন্তানকে এদের মুখ দেখে হয়তো ছেলেমেয়েকে ভবিষ্যতের জেনারেশনকে রাজনীতিতে নামাবে। তারা যখন কোথাও না কোথাও বিক্রি হয়ে যায়, মানুষের মনে একটা শখ লাগে, এবং সে শখ থেকে আমরাও এখনও হয়তো পুরোপুরি বেরোতে পারছি না যে প্রতিকূল এই কাজটা করতে পারবে, যার সাথে হয়তো দুদিন আগে অবধি আমাদের খুব ভালো সম্পর্ক, ভালো কথা হয়েছে, সে আজকে এসে এভাবে দল পরিবর্তন করে দলকে আক্রমণ করা, ব্যক্তিগত আক্রমণ করা, কুৎসা রটানো, যেগুলো কোনোদিন হয়নি দলের মধ্যে, সেগুলো বলা, মিডিয়াতে গিয়ে বলা, এবং মিডিয়াতে গিয়ে যা বলছে আমি যা বলার দলের অন্দরে বলবো, এটা বলার পরেও উনি হাজার হাজার মিডিয়া ডেকে শুধু বাইট দিয়ে যাচ্ছেন, আর কখন মোহাম্মদ সেলিম, কখন সিপিএম দল, কখন শতরূপ ঘোষ এদের ব্যক্তিগত আক্রমণ করছেন। দেখতে তো কোথাও না কোথাও খারাপ লাগে। একেবারে মোহাম্মদ সেলিম তিনি বলেছিলেন যে আমি সন্তান হারানোর যে শোক, সেই শোক পেয়েছি। তারপরেই কিন্তু প্রতিকুর রহমানের একটা বক্তব্য, যেটা কিনা সংবাদ মাধ্যমের সামনে বারবার উঠে এসেছে। তিনি বলছেন বাবা বাবা বলে অনেকবার ডেকেছিলাম, বাবা কোনো সাড়া দেয়নি। আমি এটা কেউ বিশ্বাস করুক কি না করুক, আমি অন্তত জানি, ভেতরের খবর এইটুকু জানি, প্রতিকুর রহমানের হয়তো দলের প্রতি অনেক জিনিসে অনেক খারাপ লাগা থাকতে পারে, কিন্তু কোনো দিন যেখানে প্লেস করার কথা, তোমার যে একটু কিছু অভিযোগ থাকে, সেটা মোহাম্মদ সেলিম অবধি পৌঁছে দেওয়ার কাজটাও তো তোমার। সেই কাজটা আজ অবধি কখনো মোহাম্মদ সেলিমের কাছেও পৌঁছে দেয়নি। আজকে মিডিয়াতে একটা দেখো, একটা দল ছেড়ে দিয়েছে, তার তো একটা কিছু একটা লাগবে এটা বলে যে এই দলটা খারাপ। কেউ তো আর এটা কখনো বলে না যে আমি টাকার লোভ হয়ে গেছে, সম্পত্তি লোভ হয়ে গেছে, অর্থের লোভ হয়ে গেছে, বা ধরো পদের লোভ হয়ে গেছে, এই জন্য আমি দল ছেড়েছি। আজ অব্দি কেউ দুনিয়াতে বলেনি। হ্যাঁ, পৃথিবীতে একমাত্র ব্যক্তি সেটা বলেছিলেন, তার নাম বাবুল সুপ্রিয়। আপনি কেন বিজেপি ছাড়ছেন? না, আমাকে প্রথম একাদশে খেলতে নেবে না। আপনি কেন তৃণমূল জয়েন করছেন? না, আমাকে প্রথম একাদশে খেলতে নেবেন। তারপরে দুনিয়ার যত লোক, সেটা শুভেন্দু অধিকারী বলো, সজল ঘোষ বলো, এপাশ ওপাশ যে যত এদিক ওদিক গেছে, সবাই বলেছে আমরা দলে থেকে কাজ করতে পারি না, নিঃশ্বাস নিতে পারছি না। এবং এগুলো হয়, এদের নিঃশ্বাসটা আটকে যায়, দেখবে ঠিক ভোটের আগে আগে, ঠিক ভোট পেরিয়ে গেলে আবার যে যার নিঃশ্বাস নিতে পারে। তো উনিও কোনো ব্যতিক্রম নয়। তো ব্যক্তিগত আক্রমণ করেছেন। তবে আমি বলবো, আমি যে জিনিসটা প্রতিকুর রহমানের ব্যাপারে জানি, সেটা হচ্ছে যে মোহাম্মদ সেলিমকে বলছেন সাম্প্রদায়িক, হুমায়ুন কবিরের সাথে কেন দেখা করতে গেল। আচ্ছা, একটা কথা বলো তো, এই হুমায়ুন কবির যখন এই মন্তব্যটা করেছিল যে 30% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিব, তখন তার নেত্রী কে ছিল? তখন তার মুখ্যমন্ত্রী কে ছিল? তখন তাকে মন্ত্রিত্ব পদে তাকে বসিয়ে রেখেছিল। আর যে বসিয়ে রেখেছিল সে সাম্প্রদায়িক নয়। আর যে হুমায়ুন কবির, যে মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সাথে মিটিং করার পরে হুমায়ুন কবির ওই জায়গায়, যে জায়গায় গিয়ে কথাটা বলেছিলেন, সেই জায়গায় গিয়ে ক্ষমা চেয়ে এসছেন, উনি সাম্প্রদায়িক হয়ে গেলেন। দেখো, এগুলো একটা বাহানা, এগুলো একটা অজুহাত। থেকে যাওয়ার না, একটা যে কোনো একটা কারণ থাকলেই থেকে যাওয়া যেত, এবং ছেড়ে যাওয়ার হাজারটা বাহানা ও দিতে পারে। এখন সেটা দিচ্ছে, এখন আমাদেরকে শুনতে হচ্ছে, হজম করতে হচ্ছে, আর কি বলবো। একবারে বলছেন যে আমার মেয়ের ওপরও বিভিন্ন সময় এফেক্ট পড়ছে, মীনাক্ষী পিসি তাকে ফোন করছে না, সৃজন মামা ফোন করবে না, সে দেখতে পাচ্ছে না, এমনকি স্ত্রীর সঙ্গেও নাকি একটা ভাঙনের সম্পর্ক তৈরি হয়েছে। আমি ব্যক্তিগত জায়গায় কে কার সাথে কী সম্পর্ক আছে আমি জানি না, তবে এটাই তো স্বাভাবিক হওয়া উচিত। কেন, মানে কীভাবে সে এক্সপেক্ট করে এখন, হয়তো আমি জানি না সৃজনদা কিংবা মীনাক্ষীদি কিংবা দীপশিতাদিরা ওনার মেয়ের সাথে কথা বলে কি বলে না, তো অন্তত আমার মনে হয় বলা উচিত। অন্তত যে প্রতিকুর রহমানের সাথে সম্পর্ক ছিল, ওর সাথে যদি সম্পর্ক কাটিয়ে এনারা যদি এখনও বামপন্থী পরিবারের মধ্যে একজন পড়ে, এবং আমি জানি প্রতিকুরদার পুরো ফ্যামিলিটাই বামপন্থী ফ্যামিলি, সেটা ওনার স্ত্রীর দিক থেকে হোক কি নিজের পরিবারের দিক থেকে হোক, পুরোটাই বামপন্থী ফ্যামিলি। তো এদের সাথে সম্পর্ক না রাখার কোনো কারণ নেই। এবং একটা মানুষের সাথে সম্পর্ক রাখবে, এতদিনের সম্পর্ক। প্রতিকুর রহমান আমাকে ছেড়ে চলে গেছে বলে প্রতিকুর রহমানের বাড়ির লোকের সাথে আমি কথা বলবো না, সেটাও তো নয়। আমরা দেখেছি কত ব্রিগেডে আমরা যেতাম, প্রতিকুর রহমানের মেয়ে বলো, ওনার দিদি সিরিন্দি, উনি আমাদের সাথে কথা বলতেন, বাচ্চাটা খেলতো আমাদের সাথে একসাথে। আজকে ওদেরকেও না প্রশ্নের মুখে ফেলে দিয়ে গেল প্রতিকুর রহমান। শুধু যে একটা দলকে ফেলে দিয়ে গেল তা নয়, নিজের স্ত্রীকে, নিজের পরিবারকে, তাদেরও মাথা নিচু হচ্ছে প্রতিকুর রহমান যে কাজটা করে গেল। এবং আমি শুনছিলাম উনি ওই স্ত্রীর ব্যাপারে, মেয়েদের ব্যাপারে কথা বলতে গিয়ে উনি বলছেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার দেয় ইত্যাদি ইত্যাদি। আমি ব্যক্তিগত হতে চাই না একদমই, তারপরেও বলছি, প্রতিকুরদা কি এইটা কখনো ভাবতে পারে যে তার মেয়ে যখন বড় হবে, সে যোগ্য হয়ে গেছে, সে একটা বড় ডিগ্রি করে এসছে, তারপরে সে যখন 1500 টাকার লাইনে দাঁড়াবে, তখন প্রতিকুর রহমানের কেমন লাগবে? ওনার স্ত্রী যখন লক্ষ্মী ভাণ্ডারের লাইন, আমি লক্ষ্মী ভাণ্ডারকে কোনোভাবে ছোটো করছি না, লক্ষ্মী ভাণ্ডার অনেক মহিলার প্রয়োজন, তারপরে যখন একটা মহিলাকে স্বাবলম্বী না করে তাকে শুধু ভাতার রাজনীতি দিয়ে ওনার স্ত্রীকে লাইনে দাঁড় করাতে হবে, তখন সেই প্রতিকুর রহমানের কেমন লাগবে? এগুলো তো আমার জানতে ইচ্ছে করে। এবং আমি একবার চেষ্টাও করেছিলাম, দুদিন আগে আমি একটা মেসেজ করি, আমি আশা করিনি উনি রিপ্লাই দেবেন, আমি ভেবেছিলাম উনি হয়তো অ্যাভয়েডই করবেন। আমার এটা দেখে ভালো লেগেছিল, উনি আন্তরিকভাবে আমার সাথে কথা বললেন, উনি রাজি হলেন আমার সাথে একটা ইন্টারভিউ দেওয়ার। কারণ আমি দেখছি হাজার হাজার
যারা পেড মিডিয়া, যাকে আইপ্যাকরা ঠিক করে দেয় কী প্রশ্ন হবে কী প্রশ্ন হবে না, তার উত্তরগুলো অবধি ঠিক করা থাকে, তাদের সামনে বসে এত উত্তর দিচ্ছেন, এত বামেদের অ্যাটাক করছেন। আমি চেয়েছিলাম প্রতিকুরদা একটা ওই ব্রাদারের সম্পর্ক এখনও হয়তো আছে, সেই সম্পর্কের জায়গা থেকে একদিন এসে আমার সাথে মুখোমুখি হয়ে কথা বলবে। উনি রাজিও হয়েছিলেন। পরের দিন দুপুরবেলা আমি সব কিছু ঠিক করে রেখেছি যে আজকে বসে একটা ইন্টারভিউ হবে। দুপুরবেলা ফোন করে উনি বললেন, কিছু মনে করো না, আমি দিতে পারছি না, কারণ আমি এই ব্যক্তিগত কাদা ছোঁড়াছুড়ি আর করতে চাই না। যাই হোক, আরও অনেক কিছু বলেছেন, সেগুলো আর আমি ক্যামেরার সামনে বলছি না, আমাদের পার্সোনাল কিছু কথা হয়েছিল। আমারও মনে হয়েছিল ঠিক আছে, উনি হয়তো চাইছেন না এই এপিসোডটা এইখানে হয়তো এন্ড করতে চাইছেন। কিন্তু আমি দেখছি গতকাল অবধি উনি কিন্তু অন্যান্য চ্যানেলকে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, আমার মুখোমুখি হতে পারছেন না। আমি বুঝতে পারি উনি বিমান ঘোষের মুখোমুখি হতে পারছেন না, ওনার সামনে চোখে চোখ রাখতে পারবেন না। উনি সামান্য একটা ইউটিউবারের সামনে যদি প্রতিকুর রহমান, যে আমাকে একসময় রাজনৈতিক শিক্ষা দিয়েছিল, সে আমার মুখোমুখি হতে পারছে না, আমার চোখে চোখ রাখতে পারছে না, এটা তো একটা অস্বস্তিকর লাগে। এবারে দেখো, আমি তো আর আইপ্যাকের মতো তৈরি করে দেওয়া প্রশ্ন ওনাকে করতে পারবো না। আমার যে প্রশ্ন থাকবে আমি সেই প্রশ্নগুলোই করবো। ওইটা হয়তো আমাকে কিনতে পারবে না বলে প্রতিকুর রহমানরা আসে না, কিংবা তাদেরকে আসতে দেওয়া হয় না। আমি বলে রেখেছি এবং তোমার চ্যানেলের মাধ্যমেও বলছি, আমার দরজা সবসময় ওনার জন্য খোলা। যেদিন মনে হবে ওপর থেকে পারমিশন পেয়েছেন, আমার সাথে বসে যে কথাগুলো অন্যান্য মিডিয়াকে বলছেন, একবার এসে আমার সামনে কথাগুলো বলুক। আমারও কিছু জানার আছে, আমি সেই প্রশ্নগুলো করতে চাই। এই প্রতিকুর রহমানের যদি কখনো দল তৃণমূল কংগ্রেস যে এখন যে দলে আছেন সেই দল ছেড়ে যদি আবার বামফ্রন্টে ফিরতে চায়, সেক্ষেত্রে কি অ্যাকসেপ্ট করা হবে? আমাদের এই জিনিসটা প্রথম থেকেই আছে, চলে যাওয়ার দরজা খোলা আছে, আসার জন্য কিন্তু দরজা তোমার জন্য কখনো খোলা থাকবে না। যখন একবার বহিষ্কার করে দেওয়া হয়েছে, সেই ছেলেটাকে আর কখনো ফিরিয়ে নেওয়া হবে না। এটাই বামেদের কালচার, আমরা দেখে আসছি। দিনের পর দিন ঋতব্রতরা বেরিয়ে গেছে, রেজ্জাক মোল্লারা বেরিয়ে গেছে, প্রতিকুর রহমানও সেই লাইনে গেছেন, কিন্তু ফেরানোর দায়িত্বটা কিন্তু বামেদের। দেখো, কে আমাকে ছেড়ে যাবে বা কে ছেড়ে যাবে না, তার দায় কিন্তু আমার কাছে নেই। আমি তাকে যথেষ্ট ভালোবাসলাম, তার যা চাইলো সব কিছু দিলাম, তারপরেও আমাকে ছেড়ে চলে গেল। সে আমার ভালোবাসার মান দিতে পারেনি, কিন্তু তাকে ফিরিয়ে আনার কাজটা সেটা কিন্তু আমার হাতে আছে। আমি তাকে ফিরিয়ে আনবো কি আনবো না, আমার মনে হয় না বামেরা কোনো দিন প্রতিকুর রহমানকে ফেরাবে। শেষ দিন অবধি বামেরা যতটা চেষ্টা করা যায় চেষ্টা করে গেছে। আমি বলছি, সৃজন দ্বারা চেষ্টা করেছে। অনেক ইন্টারভিউতেও শুনেছি, মানে উনি কান্নাকাটিও করেছিলেন প্রতিকুরদার কাছে যে থেকে যা, আরেকবার নতুন করে আমরা ভাবনা চিন্তা শুরু করি, কি ঝামেলা আছে মিটানোর চেষ্টা করি। সৃজনদা অনেকবার চেষ্টা করেছিলেন। ওই যে বললাম, নিজের বন্ধুর বুকে ছুরি মেরেছে, আর আমরা তো কোথাকার কে কমরেডার। একেবারেই বলতে গেলে প্রতিকুর রহমান তিনি বলেছেন, আমি খাদের সামনে দাঁড়িয়েছিলাম, আমি দরজা খুলে প্রথম দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তার দলেই যোগদান করেন। মানে এবারে খাদেই পড়লেন, ও খাদের সামনে দাঁড়িয়েছিলেন, এবারে খাদে গিয়ে পড়লেন। দেখো, আমি না ব্যক্তিগত আক্রমণ এখানে অনেক কিছু করা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে, ও যদি ভাবছে তৃণমূল কংগ্রেসে গিয়ে বলেছে মানুষের জন্য কাজ করতে চায়, যদি সেটাই সত্যি হয়, উনি যদি তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরে যে ছেলেমেয়েরা রাস্তায় এতদিন ধরে চাকরির জন্য রাস্তায় পড়ে দিনের পর দিন অনশন করেছেন, প্রতিকুর রহমান তৃণমূলে যাওয়ার পর যদি ওনারা চাকরি পেয়ে যান, ভালো তো, আমরা তো বাহবা দিব। যদি প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেস জয়েন করার পরে আরজি করে যে মেয়েটি মারা গেছে, সে যদি বিচার পায়, ভালো তো। প্রতিকুর রহমান যদি এগুলো করে দেখাতে পারেন, প্রতিকুর রহমান যদি তৃণমূল কংগ্রেসে গিয়ে একটা শিল্প পশ্চিমবঙ্গে আনতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে, ভালো তো, আমরা স্বাগত জানাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যে প্রতিকুর রহমান একটা বাহানা দিল যে সিপিএমে নাকি প্রশ্ন করা যায় না, প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, এইটা বলে তৃণমূল কংগ্রেসে চলে গেল, এমন একটা দলে চলে গেল যে দলে প্রশ্ন করলে বলছেন নিজস্ব কোনো স্বাধীনতা নেই। এবারে এইটা বলে যে দলে চলে গেল, সেই দলে প্রশ্ন করলে একটা তানিয়া ভরদ্বাজ হয়, সেই দলে প্রশ্ন করলে একটা শিলাদিত্য চৌধুরী হয়। শিলাদিত্য চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সভা থেকে প্রশ্ন করেছিলেন, সারের দাম কেন বেড়ে যাচ্ছে, শুধু এইটুকু প্রশ্ন করেছিলেন বলে তাকে কয়েকটা বিনিদ্র রাত তাকে জেল খাটতে হয়েছিল। আজকে সেই দলে গিয়ে উনি স্বাধীনতা খুঁজছেন। ভালো, আমি বিশ্বাস করব যে জিনিসগুলো উনি সিপিএমে থেকে পাননি, যেমন এই প্রশ্ন করার স্বাধীনতা, আমি বিশ্বাস করব উনি যাবেন তৃণমূল কংগ্রেসে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরজিকর সম্বন্ধে প্রশ্ন করবেন, কেন এই ছেলেমেয়েরা রাস্তায় দিনের পর দিন পড়ে আছে সেই বিষয়ে প্রশ্ন করবেন, কেন এত দুর্নীতি হয়েছে সেই বিষয়ে প্রশ্ন করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লিপস অ্যান্ড বাউন্ডস বিষয়ে প্রশ্ন করবেন, কয়লার টাকা, গরু চুরির টাকা কোথায় রাখা আছে সেই বিষয়ে প্রশ্ন করবেন। এবং এই প্রশ্নগুলোর পরে ওনার জিভ কাটা যাবে না, আমি সেটাও বিশ্বাস করছি। যে প্রতিকুর রহমান বলেছিল সিপিএমে নাকি কর্পোরেট কালচার স্টার্ট হয়েছে, তাই উনি মানিয়ে নিতে পারছেন না, সেই প্রতিকুর রহমান তৃণমূলে জয়েন করার পরে আমি বিশ্বাস করব অন্তত যে আইপ্যাক বলে সংস্থা, যে কর্পোরেট সংস্থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুষে রেখেছে দিনের পর দিন, প্রতিকুর রহমানের পছন্দ নয় বলে সে আইপ্যাক সংস্থাকে ছেড়ে ফেলবে। আমি বিশ্বাস করব যে প্রতিকুর রহমান সিপিএমে থেকে ক্ষমতা, টাকা,
অর্থ বলো, সম্পদ বলো, পদ বলো, সেগুলো পায়নি, সেই প্রতিকুর রহমান তৃণমূলে গিয়ে সেগুলো পাবে, এই বিশ্বাস থাকলো এবং ওনাকে শুভনন্দনের জন্য। আচ্ছা, এই প্রসঙ্গে আরো একটি যে প্রশ্নের কথা আমি বলছিলাম যে যেই প্রতিকুর রহমানকে, যদিও কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার, কারণ আগের দিন সায়নদার ইন্টারভিউ যারা দেখেছেন তাদের কাছে তো বিষয়টা অনেকটাই ক্লিয়ার। এই প্রতিকুর রহমান, যিনি কিনা নিজেকে মাটির নেতা বলে দাবি করতেন, একসময় আমরা দেখেছি ট্রেনে বাসে করে ঘুরতে। আমি একদম কোট আন কোট এই কথাই বলছি, যদি দর্শকরা কেউ প্রমাণ চায় আমি কল রেকর্ড শুনিয়ে দেবো। প্রতিকুর রহমানের সঙ্গে যখন রাষ্ট্র টিভি বাংলার কথা হয়, তখন প্রতিকুরদাকে বলা হয় গাড়ি পাঠানোর কথা, তখন প্রতিকুরদা ডাইরেক্ট বলেন রাষ্ট্র টিভি বাংলার ফোন কলে যে আমি এখন যে দলটা করি সেই দলটা আমাকে যাওয়ার জন্য গাড়ি দেয়। একজন মাটির নেতার হঠাৎ করে এরকম পরিবর্তন, মানে ওই যে ওয়াশিং মেশিনের যে একটা কনসেপ্ট আছে, সেটা কি তৃণমূলের ক্ষেত্রেও কর্পোরেট একটা কনসেপ্ট কাজ করছে? মাটির নেতা এটাতে অসত্য কিছু নেই। আমরা প্রতিকুর রহমানকে তো আজকে বলে নয়, আমি তো অন্তত 3-4 বছর ধরে এখন তো দেখছি, কাছ থেকেই দেখছি, এবং অনেক মিটিং মিছিল ওনার সাথে আমি গেছি, উনি আমাকেই নিয়ে গেছিলেন। সেখানে তো দেখেছি কি লড়াইটা উনি করেছেন। ওই 1.5 ঘন্টা ডায়মন্ড হারবার থেকে কলকাতায় আসা, তারপরে কলকাতা থেকে কখনো গড়বেতা বাসে করে গরমে, এই এসি বাস টাসের কোনো ইয়ে নেই, নন এসি বাসে সেই গরমে, তীব্র গরমে গেছি, বিকেলবেলা মানে সকালবেলা রোদে ভিজছি, তো বিকালবেলা বৃষ্টিতে ভিজছি, আবার রাত 12টার সময় ট্রেন করে বাড়ি ফেরা, লোকাল ট্রেনে বাড়ি ফেরা, সেই দিনগুলো তো মিথ্যে নয়। মাটির নেতা এতেও কোনো মিথ্যে নয়, কিন্তু একটা সময় যে মাটির নেতা ছিল, এবারে আমরা বিশ্বাস করা শুরু করেছি সে মাটিতে একসময় ফুলের চাষ হতো, সে মাটিটা এখন কোনো কর্পোরেট কোনো প্রমোটারের হাতে চলে গেছে, এবং সেই মাটিতে এখন 10তলা বিল্ডিং উঠেছে। এই ভেবে আমি ওই এপিসোডটাকেই ভুলে যেতে চাই। সেই প্রতিকুর রহমানরা ফুলের চাষ করতে পারতেন, সেখানে 10তলা বিল্ডিং ওঠে এখন। আমরা কথা বলে নিলাম অনুভবদার সঙ্গে, আমরা ফিরবো খুব তাড়াতাড়ি, এবং আমাদের এদিকেও নজর থাকবে যে আর কোনো নেতা দল পরিবর্তন করছেন কিনা, আর দল পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডেরও পরিবর্তন হচ্ছে কিনা। আমরা ফিরবো খুব তাড়াতাড়ি, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাষ্ট্র টিভি বাংলা, সত্যের সাথে সবার পাশে।